আর মাত্র কয়েক সেকেন্ড দেরি করলে ট্রেনটাকে মিস করত নীল। কোনো রকমে দৌড়ে উঠেছে ট্রেনে। ভোরের ট্রেন। ঘড়িতে তখন বাজে 5:30। নীল দৌড়ে শেষ প্ল্যাটফর্মে উঠেছে। নীল একটু হাফ ছাড়ার জন্য নিজেকে প্রস্তুত করে। ঠিক তখনই তার কানে ভেসে আসে, এই ছেলে, চোখে কি আরো 2টা চশমা দিতে হবে? পায়ের ওপর পা দিয়ে রাখছো, সরাচ্ছ না কেন? বেয়াদব ছেলে। নীল ঘুরে তাকায়। দেখতে ভদ্রলোক একটা মানুষ দাঁড়িয়ে। নীলের থেকে বয়সে কত হবে, 3 বা 4 বছরের বেশি বয়স। নীল নিচের দিকে তাকালো। তাড়াতাড়ি নিজের পা সরিয়ে চুপচাপ ঘুরে দরজার বাইরে তাকালো। লোকটা আবারও বলে, বড়ই বেয়াদব যে তুমি। ইচ্ছা মতো পা মারাবে, আবার সৌজন্যতা দেখাবে না। এটা কেমন ব্যবহার, হ্যাঁ? অসহ্য ছেলে। নীল লোকটার দিকে ফিরে আস্তে গলায় বলল, আমি খেয়াল করিনি, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, আমাকে ক্ষমা করবেন জনাব। লোকটা নিজের হাতে থাকা পানির বোতল দরজা দিয়ে বাইরে ফেলে দিলেন। তারপর সেখান থেকে চলে যায় কেবিনের ভিতর। নীল দরজার কাছে কিছু সময় দাঁড়িয়ে রইল। কুমিল্লায় জরুরি একটা কাজ পড়ে যায় তার। এজন্য ভোরের ট্রেনেই নীল কুমিল্লার উদ্দেশ্যে বের হয়েছিল। আর শুরুতেই এমন কিছু হবে নীল ভাবেনি। ভোরের আলো তখনও ফোটেনি। কেমন যেন একটু শীত শীত অনুভব হয় নীলের। ডান কাঁধে গিটারের ব্যাগ, বাম কাঁধে নিজের কাপড়ের ব্যাগ। সেখান থেকে একটা মাস্ক বের করে মুখে পরে নিল। শেষ বগির শেষ দরজা এটাই, তাই আগের লোকটা যেদিকে প্রবেশ করেছে সেদিকে যেতে হবে তার। নীল এগিয়ে যায়। সবাই ঘুমিয়ে আছে। ভালো করে তেমন ফাঁকা জায়গা কোথাও নেই। এগিয়ে আসতে থাকে নীল। কিছুটা দূর থেকেই দেখতে পায় সে ওই লোকটার আগের সিটে কেউ নেই। ফাঁকা সিটের সামনে দুজন লোক। একজন সে বকা দেওয়া ব্যক্তি, আরেকজন লোকটার কাঁধে মাথায় রেখে ঘুমের শহরে পাড়ি দেওয়া, হতে পারে লোকটার স্ত্রী। নীল জোরে হেঁটেই সেই কেবিনের ফাঁকা সিটে বসল। ভোরের ট্রেন, তবুও যে এত ভিড় কেন হয় নীলের মাথায় আসে না। নীল ফাঁকা সিটের জানালার কাছে যেয়ে বসল। জানালা খোলার চেষ্টা করতেই লোকটা বলে উঠল, এই ছেলে, তুমি তো দেখি মহাবেয়াদব। জানো না ঠান্ডা বাতাস প্রবেশ করবে ভিতরে? আমার ওয়াইফের ঘুম ভেঙে যাবে। এমনিতেই তার ঠান্ডা লেগেছে। দেখনি, আমি বোতল ফেলতে দরজায় যেয়ে দাঁড়িয়েছিলাম। ফেলার আগেই তুমি এসে পা চটকে দিয়েছো। একদমই জানালা খুলবে না। নীল কোনো কথা বলল না। সে ভদ্র ছেলের মতো জানালা খোলা থেকে বিরত থাকে। আর চোখে পাশে থাকা মেয়েটার দিকে তাকালো নীল। মুখে মাস্ক দিয়ে ঢাকা, চোখ দুটো দেখা যাচ্ছে। চোখের রেখায় বিশাল আকর্ষণ। সেই আকর্ষণ যেন নেশার থেকেও বেশি করে নীলকে হঠাৎ করেই টানতে শুরু করে। নীল নিজেকে সামলে চোখ সরিয়ে নিল। কি করবে সে খুঁজে পাচ্ছে না। গিটার বের করে E1 আর এ স্ট্রিং ধরে খুব স্লো আর সূক্ষ্মভাবে বাজাতে শুরু করে, যেন কারো বিরক্ত ফিল না হয়। নীল বাজানোর একটু পর পর বন্ধ হয়ে থাকা মেয়েটার ভ্রুর দিকে বারবার তাকায়। বেশ প্রমোদন সৃষ্টি করছে। এভাবে কয়েক মিনিট যায়। ট্রেন চলতে থাকে নিজস্ব গতিতে। লোকটা বলে, তুমি একটু থাকো, আমি বাথরুম করে আসি। চিন্তা করো না, যাবো আর আসবো। মেয়েটাকে সিটের সাথে হেলান দিয়ে রেখে লোকটা চলে যায়। নীল মেয়েটার দিকে তাকিয়েছিল। মেয়েটার মাথা হালকা হালকা ঝাঁকিতে ট্রেনের জানালার সাথে ধাক্কা লেগে যাচ্ছিল প্রায়। তখনই নীল বসা থেকে উঠে সেখানে হাত রেখে বলা শুরু করে, এক্সকিউজ মি ম্যাম, আপনার উনি আসলে তখন ঘুমিয়েন। আর একটু হলেই তো মাথায় রোডের আঘাত লাগাতেন। নিজের কেয়ার নিন। তিনি না আসা অবধি কষ্ট করে চোখটা একটু খুলুন। মেয়েটা চমকে ওঠে। অপরিচিত কারো হাত তার কানের পাশ ঘেঁষে অবস্থান করছে। মেয়েটা চোখ খুলে তাকায়। একটা চশমা পরা, মুখে অ্যাশ রঙের মাস্ক পরা, চুলগুলো খানিকটা ছড়িয়ে ছিটিয়ে থাকা, হাতে একটা কালো ঘড়ি, গায়ে নীল শার্ট, ভেতরে সাদা টি শার্ট পরা। অচেনা ছেলেটাকে দেখে মেয়েটা একটু ভয় পেয়ে যায়। নীল নিজের জায়গাতে এসে বসে। তারপর শান্ত গলায় বলে, ভয় পাবেন না, আমি ভূত নই। আপনার মাথা বাঁচানোর জন্য বাধ্য হয়ে আপনাকে ছুতে হলো। মাফ করবেন মিসেস অপরিচিতা। মেয়েটা ছেলেটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। ভ্যাবাচাকা খেয়ে যায় সে। বুঝতে পারছে না কি হচ্ছে। তবে মেয়েটা কিছুই বলে না। আশেপাশে তাকানো শুরু করে। নীল মুচকি হেসে বলে, আপনার উনি মানে মিস্টার অপরিচিত গিয়েছে হয়তো বাথরুমে। চিন্তার কিছু নেই। সুন্দরী বউ রেখে কেউ বেশিক্ষণ থাকতে পারে না। সরি, মজা করলাম।
নীল কথা বলতে বলতে কানে ব্যথা অনুভব করে। মাঝে মধ্যে মাস্ক পরলে দাড়ির জন্য কানে হালকা ব্যথা হয় তার। এজন্য সে কিছু সময় পর পর মাস্ক খুলে রাখে, আবার পরে। হঠাৎ করে ব্যথাটা যেন বেশি অনুভব হয়। নীল মুখ থেকে টান দিয়ে মাস্ক সরিয়ে গলায় ঝুলিয়ে রাখল। মেয়েটা সাথে সাথেই বসা থেকে উঠে দাঁড়ায়। চোখ দুটো বড় বড় করে নীলের দিকে তাকিয়ে থাকে। নীল বলে, এতটা টেনশন নিচ্ছেন কেন? তিনি চলে আসবে, তাকে খুঁজতে হবে না। মেয়েটা বসে নীলের দিকে অপলক তাকিয়ে থাকে, তারপর বলে ওঠে, নীল। নীল চমকে যায়। হঠাৎ করে যেন তার গায়ের লোমগুলো দাঁড়ানো শুরু করে। বুকের ভেতরটা স্যাঁত করে উঠল। সামনে বসে থাকা মেয়েটার গলার আওয়াজ নীলের অপরিচিত নয়। যেভাবে সে কথা বলুক না কেন, নীল তার ভয়েস কখনো ভুলবে না। নীল প্রতিউত্তরে জানায়, আদ্র। আদ্র নামের মেয়েটা মুখ থেকে মাস্ক খোলে। নীল চোখের পলক না ফেলে হাঁ করে তাকিয়ে থাকে সামনে বসে থাকা মেয়েটার দিকে। নীল হঠাৎ অনুভব করে চোখ দিয়ে পানি বের হয়ে গাল বেয়ে নিচের দিকে গড়িয়ে পড়ছে। সেই বড় বড় দুটো চোখ, যা প্রেম মায়ায় ভর্তি ছিল। সেই নেশা মিশ্রিত নাকের ডগা, যা নেশায় ভর্তি ছিল। সেই মিষ্টি ঠোঁট, যা উন্মাদনা তৈরি করার মাদকে ভর্তি ছিল। নীল যেন নিষ্পলক হয়ে চেয়ে থাকে সেদিকে। আদ্রিতা আহমেদ নাম তার। নীল তাকে আদ্র বলে ডাকত। নীলের আদ্র যাকে বলে। দুজনে নীলান্দ্র। নীল তাকিয়ে থেকে মুচকি হাসি দিয়ে বলে, হে মাবুদ, তোমাকে জানিয়েছিলাম, যদি তার সাথে আমার সারা জীবন একসাথে থাকার বাসনা পূরণই না হয়, তাহলে যেন আমার কখনো দেখা না হয়। তুমি আমার কথা রাখনি মাবুদ, তার সাথে দেখা করিয়েই দিলে। আদ্রের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে পড়ছে। সে কোনো কথা বলতে পারছে না। দুজনের ভালোবাসা আজ 3 বছর পর যেন পুনরায় প্রকাশ হচ্ছে। যে ভালোবাসার শেষ অধ্যায় ছিল বেকারত্বের করা ধাঁধাই ভালোবাসা উড়ে যাওয়ার নির্মম বাস্তব। যে ভালোবাসার শেষ পত্রে ছিল, বাসা থেকে বারবার বিয়ের চাপ দিচ্ছে, কি করব নীল? যে ভালোবাসার সমাপ্তিতে ছিল, নীল, তোমাকে নিয়ে নীলাদ্র নামক একটি শহর বানাবো, যে শহরে থাকবে শুধু তুমি আর আমি। কিন্তু সেই শহর আর বানানো হলো না। আমার বিয়ে হতে যাচ্ছে। ভালো থেকো, একদম পাগলামি করবে না, নিজের কেরিয়ারে ফোকাস দিও। নীল বসা থেকে উঠে দাঁড়ায়। গিটারের ব্যাগে গিটার নিয়ে ব্যাগ দুটো কাঁধে তুলে নিয়ে শেষ দরজার পাশে এসে দাঁড়ালো। ভোরের আলো ফুটতে শুরু করেছে। নীল চলন্ত ট্রেনে দাঁড়িয়ে ফেলে আসা প্রকৃতি দেখছে। ঝাপসা হচ্ছে বারবার তার চোখ। এজন্য চশমাটা খুলে পকেটের সাথে আটকে নিল। শান্ত ভঙ্গিতে বাইরে তাকিয়ে মনে মনে অনুভব করে, ভ্রমর রে, আগে যদি জানতাম রে যাই বাইরে ছাড়িয়া, আগে যদি জানতাম মাথার কেশর 2 ভাগ করি রে রাখিতাম বাঁধিয়া রে, ভ্রমর কইও গিয়া। নীল হঠাৎ কারো হাত নিজের কাঁধে অনুভব করে। তাকে দেখে আদ্র দাঁড়িয়ে আছে। চিরচেনা সেই মেয়েটি, যাকে নীল সবসময় বলতো, তুমি কারো সামনে যাবা না আদ্র, তুমি শুধু আমার। কোনো ছেলেকে নিজের চোখও দেখাবে না। দরকার হলে রুমে থাকবা, বের হবা না। আমার জন্য শুধুই তুমি। সেই আদ্রকে আজ অন্য কেউ দেখে। নীল তাকে সবসময় বলতো, আদ্র বউ, তুমি শুধু আমার, বুঝছো? তোমাকে কেউ স্পর্শ যেন না করে, শুধু আমি তোমাকে স্পর্শ করব। তোমাকে শক্ত করে জড়িয়ে রাখব। সে নীলের আদ্র আজ অন্যের বউ। অন্য কেউ তাকে প্রতিনিয়ত স্পর্শ করে। একজন বিচ্ছেদী বোবা প্রেমিকের কাছে সবচাইতে কষ্টের মুহূর্ত হলো প্রেমিকার বাসরাত। কল্পনাতে প্রেমিক চাইতো প্রেমিকাকে স্পর্শ করবে শুধু সেই, কিন্তু বাসরাতে প্রেমিক নয়, বরং অন্য কেউ তাকে স্পর্শ করে মাদকতা ছাড়াই। নীল ঘুরে তাকায়। আদ্রিতা এসেছে পাশে। বাড়ির দিকে সেও তাকায়। নীল মনে মনে হাসে। আদ্র তাকে বলতো, নীল, তুমি যখন কাজ করবে আমি তোমার কোলে বসে তোমাকে চিপকাইয়া ধরে রাখবো। নীল শুধুই হাসতো তার পাগলামি মার্কা কথা শুনে। প্রতি রাতে কল্পনাতে আদ্র নীলের বুকে মাথা রাখত। নীল হাত বুলিয়ে দিয়ে তাকে ঘুম পাড়াতো, অথচ সেটা 4 বছর ধরে হয় না। দুজনে নীরব হয়ে দাঁড়িয়ে আছে। আদ্র প্রশ্ন করে, ভালো আছো? নীল মুচকি হাসল।
আদ্র জানে নীল হাসলে সে প্রশ্নের উত্তর কখনো নীল ঠিকঠাকভাবে দেবে না, তাই সে আবার প্রশ্ন করে, বিয়ে করেছো নীল? না, সে বলেছিল ক্যারিয়ারের ফোকাস দিতে। সে তো এটা জানেই না আমার সে না থাকলে ক্যারিয়ার গড়ে কি করব। বেকারদের ভালোবাসা থাকতে নেই। জানলাম আজ। তারপর? উনি দেখতে কিন্তু অনেক সুন্দর, আমার মতো কালো না। দুজনে আবারও নীরব হয়ে যায়। নীরবতা ভর করছে ওদের মাঝে। ভোরের আলো ফুটে চারপাশে ছড়িয়ে যাচ্ছে। দিনের শুরুর লাল রোদ আদ্রের মুখে এসে পড়ছে। কত শত স্বপ্ন দেখা হয়েছিল দুজনার। একসাথে খালি পায়ে হাঁটবে, একসাথে প্রতিদিন ভোর দেখবে, একসাথে কত কিছুই না করবে। সেসব তো কিছুই হয়নি, তবে একদিন ভোর দেখা ঠিকই হয়েছে ওদের। অপেক্ষা করেনি কেউ কারোর জন্য। ভালোবাসা থাকলেও পাওয়া হয়নি মিলনের স্বাদ। নীল বলে, তুমি ভালো আছো তো? হয়তো, আবার নয়তো। তা এদিকে কোথায় যাচ্ছ? কুমিল্লাতে যাওয়ার ইচ্ছে ছিল, তবে সামনের স্টেশনে নেমে যাব আমি। কেন, আমার সাথে দেখা হয়ে গেল তাই? নীল আবারও চুপ হয়ে গেল। আদ্র কথা খুঁজে পাচ্ছে না, অথচ কত কথাই না দুজনার জমানো ছিল। স্বপ্ন শেষ, কথাও শেষ। নীল যোগাযোগের সব কিছু নষ্ট করে দিয়েছিল। কি হবে আর তার পানে তাকিয়ে থেকে? আদ্র প্রশ্ন করে, আমাদের আর দেখা হবে না তাই না? নীল জবাবে কিছু বলতে চাইছিল। স্টেশন চলে এসেছে। হঠাৎ করে নীলের ফোনে কল আসে। নীল পকেট থেকে ফোনটা বের করলো। আদ্র সেদিকেই তাকিয়েছিল। আদ্রের ছবি নীলের ফোনের ওয়ালপেপারে গত 4 বছর ধরে সেভ করাই ছিল, যা নীল সরায়নি। আদ্র ফোনের দিকে তাকিয়ে থাকে। নীল কল কেটে দেয়। আদ্র বলে, কুমিল্লাতে যাবে না? না, এই কুমিল্লাতে আর কোনোদিন আসবো না। এটা সেই কুমিল্লা তুমি যেদিন আসতে চেয়েছিলে, এখানে তোমার মামা বাড়িতে। তার আগের দিন বিয়ে হয়ে যায় তোমার। দুজনে আবারও চুপ হয়ে গেল। স্টেশন এসে গেছে। ট্রেন ধীরগতিতে থামা শুরু করেছে। নীল নামার জন্য প্রস্তুত হয়। আদ্র আবারও প্রশ্ন করে, আমাদের আর দেখা হবে না তাই না? ট্রেন থেমে গেছে। নীল বাইরে পা বাড়ায়। এক পা এগিয়ে গিয়ে নীল বলে, আমি নীলান্দ্র নামের একটা শহর বানিয়েছি, যেখানে অক্সিজেন হিসেবে আছে বিষাদ। ওই শহরে শুধু নীল আর আদ্রের স্মৃতিগচ্ছিত ভালোবাসার পোস্টার রাখা। সেখানে বড় বড় করে লেখা, ভালো থেকো আদ্র। আমি অপরাধী হয়ে না হয় থাকলাম আজীবন, তবে ভালোবাসি বড্ড বেশি। নীল আর কথা বাড়ায় না। পেছনে না তাকিয়ে হনহন করে হাঁটা শুরু করে। চোখ দুটো ঝাপসা হচ্ছে দুজনার। ভালো থাকুক সে, বেঁচে থাকুক পূর্ণতার ভালোবাসা সারা জীবন। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।